রাজনীতির মাঠে মতানৈক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা বিএনপি নেতাদের। ভিন্নমতের সব দলকে নিয়ে হবে রেইনবো স্টেট, ফেব্রুয়ারিতেই ভোটের আশা। সত্য উন্মোচন করায় বাধার মুখে পড়লেও তারুণ্যের শক্তি এনসিপিকে থামানো যাবে না, হুঁশিয়ারি নেতাদের। সুষ্ঠু নির্বাচনের জন্য বিচার ও সংস্কারের দাবি। ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনে একমত রাজনৈতিক দলগুলো। সাংঘর্ষিক সিদ্ধান্ত বলে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আইনজীবীদের। আইনি চ্যালেঞ্জের মুখে পড়ার শঙ্কা। খেলাপি ঋণ আদায়ের ব্যর্থতা ঢাকতেই সুদের হার বাড়িয়েছে ব্যাংকগুলো। ব্যবসা সম্প্রসারণে বড় বাধা অভিযোগ উদ্যোক্তাদের। দৃশ্যমান পদক্ষেপের তাগিদ অর্থনীতিবিদদের। এবং ক্ষুধা পিপাসাকে গণহত্যার অস্ত্র বানিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় গাজায় ১১৫ ফিলিস্তিনির মৃত্যু। জ্বালানি সংকটে বন্ধ বহু হাসপাতাল। সকালের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশ গণতন্ত্রে উত্তরণের ভিত্তি পাবে বলেও আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক মতের সবাইকে অন্তর্ভুক্ত করেই একটি রেইনবো স্টেট করতে চায় তার দল। রাজনীতির মাঠে আলাদা মত থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ বলে জানান নেতারা। রোববার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে জুলাই শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি এক একজন শহীদের নামে এক একটি গাছ লাগান। এর আগে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটবে। ভিন্ন মত থাকবে, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার যে ২৬ ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো। একই দিনে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশস্থল পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, মাঠের চিত্র যাই থাকুক, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো এক রয়েছে। কে কতটুকু কার সাথে ঐক্যবদ্ধ হতে পারছে সেটা ওই সময় বলা যাবে। এখন এই মুহূর্তে অগ্রিম বলে ঐক্য প্রচেষ্টাকে বিনষ্ট করা সঠিক হবে না। মাঠের চিত্র এক মতন, ভিতরের চিত্র আরেক মতন, কারণ সবার আগে দেশ মনে রাখতে হবে। এদিকে টিএসসিতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি করে দেশ অস্থিতিশীল করতে দেওয়া হবে না। তারা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, তারা বাংলাদেশের প্রোডাক্ট নয়। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ একটি মাফিয়া এবং স্বৈরতান্ত্রিক শক্তি, ফ্যাসিস্ট শক্তি। মানবিক মর্যাদা ভিত্তিক সাম্যের বাংলাদেশ, শহীদের প্রত্যাশা, দেশবাসীর প্রত্যাশা তখনও ছিল, অঙ্গীকার এখনো আছে। সেই বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে ঐক্যবদ্ধভাবে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করি। ফ্যাসিস্টের বিচার ও শক্তিশালী গণতান্ত্রিক দেশ গড়তে ঐক্যের বিকল্প নেই বলেও জানান বিএনপির নেতারা। সুতরাং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সত্য উন্মোচন করায় বাধার মুখে পড়লেও তারুণ্যের শক্তি এনসিপিকে থামানো যাবে না বলে হুঁশিয়ারি করেছেন নেতারা। সুষ্ঠু নির্বাচনের জন্য বিচার ও সংস্কারের দাবি জানিয়েছেন তারা। সব ভাষা ও জাতিগোষ্ঠীর সম্মিলনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তাদের। পাহাড়ি জনপদ রাঙামাটি ও চট্টগ্রামে জুলাই পদযাত্রায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। জনাকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা রোববার পৌঁছায় চট্টগ্রামে। রাতে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় আয়োজিত পথসভায় জড়ো হন হাজারো মানুষ। কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা,
বক্তব্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কক্সবাজারে সত্য উন্মোচন করায় বাঁধার মুখে পড়লেও তারুণ্যের শক্তি নাগরিক পার্টিকে থামানো যাবে না, আর নতুন বাংলাদেশে লুটপাটের সংস্কৃতি চলবে না উল্লেখ করে সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বিচার ও সংস্কার জরুরি। নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন। সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। বাধা দিয়ে জাতীয় নাগরিক পার্টি তারুণ্যের শক্তি, চট্টগ্রামের শক্তিকে থামানো যাবে না। আমরা নতুন যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, সেই বাংলাদেশে যে কোনো উন্নয়ন প্রকল্প, যে কোনো ধরনের প্রজেক্ট, সেটা যত ছোট হোক আর বড় হোক, প্রত্যেকটা জায়গার প্রতিটি পয়সার হিসাব জনগণের কাছে খোলাসা করতে হবে। এর আগে রোববার দুপুরে রাঙ্গামাটি শহরে পৌঁছালে নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা। পরে সদর রোড থেকে শুরু হয় পদযাত্রা, স্লোগানে মুখর হয় রাজপথ। পদযাত্রার পর বনরূপা এলাকায় পথসভায় নেতারা বলেন, কথার লড়াই থাকলেও মঞ্চে হামলা ফেসিবাদী চরিত্র, সব জনপদের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করার ঘোষণা দেন তারা। আমাদের যদি যে কোনো কথা বা কাজে ভুল হয় আমরা সংশোধন করে নিব, কিন্তু কথার সাথে কথার লড়াই হতে পারে। কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়ার, ব্যানার পুড়িয়ে দেওয়ার, রক্তাক্ত করার লড়াই হতে পারে না। ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। পাহাড়ে বিভেদ সৃষ্টি করে এক পক্ষ সুবিধা নিয়েছে উল্লেখ করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সব ভাষা ও জাতিগোষ্ঠীর সম্মিলনে নতুন বাংলাদেশ গড়বে এনসিপি। পাহাড়ে যে অশান্তি, যে বিভেদ বছরের পর বছর জিয়ে রাখা হয়েছে, এবং আমরা সেই অশান্তি এবং বিভেদকে দূর করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। সোমবার জুলাই পদযাত্রার 21তম দিনে খাগড়াছড়ি, ফেনী ও নোয়াখালীতে পথসভা করবেন এনসিপি নেতারা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত প্রস্তাবনা দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। নিজস্ব ফোরামে আলোচনার পর মঙ্গলবার এ বিষয়ে মতামত জানাবে দলগুলো। চলতি মাসেই অমীমাংসিত বিষয়ে ঐক্যমত্য তৈরির প্রত্যাশা আলী রিয়াজের। অন্যদিকে দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে আপত্তি জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দলের। বিএনপি বলছে, দলীয় প্রধানের গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ উন্মুক্ত রাখা উচিত। মৌলিক সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রোববার বেলা 11টায় শুরু হয় দ্বিতীয় দফার 15তম দিনের সংলাপ। আলোচনা হয় তত্ত্বাবধায়ক সরকার এবং একাধিক পদে প্রধানমন্ত্রীর থাকা না থাকা প্রসঙ্গে। তবে দুই বিষয়ের কোনোটিতেই ঐকমত্য তৈরি হয়নি। দীর্ঘ বৈঠক শেষে বিকেল 5:30টায় কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিএনপি, জামায়াত সহ কয়েকটি দলের লিখিত প্রস্তাবনা নিয়ে চূড়ান্ত প্রস্তাবনা দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। মঙ্গলবার যা নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। চলতি মাসেই অমীমাংসিত সব বিষয়ে ঐকমত্য হওয়ার আশাবাদ তার। প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বলা হয়েছে। এই প্রস্তাবের অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে। এই প্রস্তাবের একটি লিখিত ভাষ্য তৈরি করা হয়েছে এবং আমরা মনে করি আমরা জুলাইয়ের শেষ নাগাদ 31শে জুলাইয়ের মধ্যে একটি জাতীয় সনদ স্বাক্ষর করতে পারবো, সেই আস্থা এবং বিশ্বাস আমাদের আছে। এদিকে দলীয় প্রধানমন্ত্রী হওয়া নিয়ে মুখোমুখি অবস্থান দলগুলোর। গণসংহতি আন্দোলন, এনসিপি সহ বেশ কিছু দল এক ব্যক্তিকে একাধিক পদে থাকার বিষয়ে আপত্তি জানায়। একই রাজনৈতিক দল সরকারে থাকলেও সরকার এবং দলের মধ্যে যে ন্যূনতম ভারসাম্য, সেই ভারসাম্যটা রক্ষা করাটা দরকারি। একই ব্যক্তি যদি এত পদে থাকেন, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা সমস্যা, একটা সংকট দেখা দিতে পারে। তাদের আগামীর বাংলাদেশের কথা চিন্তা করে এই প্রস্তাবটায় রাজি হবেন এবং আমাদের যে প্রস্তাবটা ছিল 3 জায়গার থেকে 3 ব্যক্তি প্রধান হবেন এবং একই সাথে বিরোধী দলের ক্ষেত্রে যে প্রধান হবেন সংসদে, সেই বিরোধী দলও যেন তার বাহিরের
অন্য কাউকে দলের প্রধান করেন। দলীয় প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে আপত্তি জানালেও প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা একজন হওয়ার পক্ষে মত জানায় জামায়াতে ইসলামী। একটি হচ্ছে প্রধানমন্ত্রী আর একটা হচ্ছে লিডার অফ দি হাউস, এই দুটার কাছাকাছি দায়িত্ব। এখানে যদি ডিভিশন হয়ে যায় তাহলে মাঝে মধ্যে অচল অবস্থা তৈরি হয়ে যেতে পারে। টু বি প্র্যাকটিক্যাল, প্রধানমন্ত্রী এবং লিডার অফ দি হাউস দুটাতেই একজন ব্যক্তি থাকতে পারবেন। বিএনপি বলছে ঐকমত্য তৈরি না হলেও প্রায় কাছাকাছি এসেছে রাজনৈতিক দলগুলো। দলীয় প্রধানের গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ উন্মুক্ত রাখা উচিত। পৃথিবীর গণতন্ত্রের সূতিকাগার হিসাবে আমরা যুক্তরাজ্যের উদাহরণটা দিয়ে থাকি, সেখানেও দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন। অপশনটা থাকা ভালো, তার ডেমোক্রেটিক রাইটটা যাতে ক্ষুণ্ণ না হয়, যে ব্যক্তি দলীয় প্রধান হন তার যাতে রাইটটাও ক্ষুণ্ণ থাকে যে তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রী তো পদ নিতে পারেন। সেই জন্য আমরা বলেছি যে এটা ওপেন থাকা ভালো। সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের 166টি সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত মোট 60টি সংলাপ করেছে ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের রাজনৈতিক দলগুলো একমত হলেও মিশ্র প্রতিক্রিয়া আইনজীবীদের মধ্যে। আইনজীবীদের বড় একটি অংশই এই সিদ্ধান্তের বিরোধী। অষ্টম সংশোধনী মামলার রায়ের প্রসঙ্গ টেনে তারা বলছেন, একক দেশে একাধিক হাইকোর্ট থাকতে পারে না। ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপন হবে সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের মুখেও পড়তে পারে সিদ্ধান্ত। তবে আইনজীবীদের আরেক অংশ মনে করে এতে মানুষের দোরগোড়ায় পৌঁছাবে বিচার কাজ, কমবে মামলা জট। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আইনজীবীদের। প্রতিবাদের কারণ, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনে রাজনৈতিক দলগুলোর সম্মতি, যা মনে করিয়ে দেয় সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের আমলে নেয়া একটি সিদ্ধান্তের কথা। সে সময় অন্যান্য দলের সঙ্গে পরামর্শ না করে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ বসাতে সংবিধানে আনা হয় অষ্টম সংশোধনী। বিক্ষোভ আন্দোলনে যার ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছিলেন আইনজীবীরা। শেষ পর্যন্ত এটি গড়ায় আইনি লড়াইয়ে, যাতে সামিল ছিলেন বর্তমান প্রধান ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদও। রায়ে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ বসানোর সেই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেন সর্বোচ্চ আদালত। এর 3 যুগ পর আবারও ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বসানোর প্রস্তাবে ক্ষুব্ধ ঢাকার আইনজীবীদের বড় একটি অংশ। অষ্টম সংশোধনী মামলার রায়ের প্রসঙ্গ টেনে তারা বলছেন, এটি সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে আসতে পারে আইনি চ্যালেঞ্জ। তবে দ্বিমত আছে আইনজীবীদের কারো কারো। এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে যে গ্রহণটি অষ্টম সংশোধনী মামলার রায়ের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানের মৌলিক কাঠামোর মধ্যে সুপ্রিম কোর্ট একক যে বিষয়টি বিদ্যমান সংবিধানে আছে সেটি হচ্ছে সার্কিট বেঞ্চের কথা। কিন্তু আপনি যদি স্থায়ীভাবে যদি বিভিন্ন জায়গায় যদি আপনি হাইকোর্টের আসন বসান, তাহলে কিন্তু ওই একইভাবে প্রকারান্তরে হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব যেটি করেছিলেন সেটাই কিন্তু হতে যাচ্ছে, এবং সেটি হলে কিন্তু আদালতের চ্যালেঞ্জ হবে এবং এটা বাস্তবায়নযোগ্য হবে না। যদি সব পলিটিক্যাল দল এটা রাজি হয়ে থাকে, ইটস ভেরি গুড এবং এটা হওয়া উচিত। সবাইকে ঢাকায় আসতে হবে, এই 17 কোটি লোকের দেশ, এটা ঠিক না। কাজে পার্মানেন্ট বেঞ্চেস হতে পারে। এখানে যদি কোনো ধরনের আইনি বাধা বা অন্য কিছু থাকে, এইটাকে ঠিক করে নেওয়া যাবে। হাইকোর্টের বিকেন্দ্রীকরণে যুক্তি দেখানো হচ্ছে, এতে কমবে মামলা জট। তবে পাল্টা যুক্তি হিসেবে আসছে বিকল্প মতামত। যারা বাইরের থেকে আসে ওদের পক্ষে এত টাকা খরচ করা, এই যে ব্যয়বহুল হয়ে যাচ্ছে এই জিনিসগুলি, এইগুলিকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে হাইকোর্ট বেঞ্চেস শুড গো আউট। এত কষ্ট জনগণকে ইনসাফের জন্য আমরা দিতে পারি না, ইনসাফ ওদের কাছে যেতে হবে। সবচেয়ে বড় লিটিগেন্ট হচ্ছে সরকার। সরকার যদি লিটিগেশন কমায় দেয় তাহলে মামলা মোকদ্দমা জট থাকবে না। ঢাকার বাইরে পাঠিয়ে বেঞ্চ গঠন করে কোনোদিন সমাধান করতে পারবেন না। আপনাকে গুড়ায় হাত দিতে হবে, আপনাকে সুশাসন সুনিশ্চিত করতে হবে, মিথ্যা মামলা বন্ধ করতে হবে। তাহলে বাংলাদেশের 90% মামলার কোনো কারণ উদ্ভব ঘটবে না। জাতীয় ঐকমত্য কমিশন বলছে, গোষ্ঠী স্বার্থ নয়, জনগণের কথা বিবেচনা করেই হাইকোর্ট বিকেন্দ্রীকরণের প্রস্তাব। আমরা মনে করি যে এটা বৃহত্তর জাতীয় স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে। আমরা বিশ্বাস করি যে ওটা অষ্টম সংশোধনী মামলার যে রায় তার সাথে সাংঘর্ষিক হবে না। কমিশন বলছে, বিকেন্দ্রীকরণের প্রস্তাব বাস্তবায়নে নেওয়া হবে বিচার বিভাগের মতামত।
বিচার বিভাগের সাথে আলাপ আলোচনা করে এগুলো বাস্তবায়ন করা হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে ১৪৪ ধারা শিথিল হলেও কাটেনি গ্রেফতার আতঙ্ক। এই মুহূর্তে শহরের গোলচত্বরে আছেন সহকর্মী জয়ন্ত শিরালী। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জয়ন্ত, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি এবং সেই কর্মসূচিকে ঘিরে ঘটে যাওয়া যে সহিংসতা, সেই সহিংসতার পর কয়েক দফা ১৪৪ ধারা এবং কারফিউ যে জারি ছিল সেটি কিন্তু রবিবার রাত ৮টায় শিথিল করা হয়েছে। এরপর থেকে আমরা দেখেছি গোপালগঞ্জে জনজীবন অনেকটাই স্বাভাবিক। তবে আমরা যেটা গ্রাম এবং শহর ঘুরে যেটা দেখেছি সেটি হলো যে মানুষের মধ্যে যে একটি গ্রেপ্তার আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু এখনো কাটেনি। আমরা রবিবার রাতে দেখেছি যে ৮টার পরে যখন কারফিউ এবং ১৪৪ ধারা শিথিল করা হয়েছে তারপরেও ব্যবসায়ীরা কিন্তু দোকানপাট বন্ধ রেখেছেন, তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে। তো আমি যদি একটু জানাই যে এই ঘটনায় এই পর্যন্ত ৮টি মামলা হয়েছে। এই ৮টি মামলায় মোট আসামি করা হয়েছে ৮,৪০৮ জনকে, আর এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৩২১ জন। মামলা হয়েছে ৪টি মামলা হয়েছে সন্ত্রাস বিরোধী ও বিশেষ ক্ষমতা আইনে 4টি মামলা হয়েছে। এছাড়া যে 5 জন নিহতের ঘটনা ঘটেছে এর মধ্যে 4 জন নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে 4টি মামলা করেছে। তো এই অবস্থার মধ্যে দিয়েই কিন্তু গোপালগঞ্জের মানুষ এত মামলা এবং যে গ্রেপ্তার, সেই গ্রেপ্তারের কারণে কিন্তু তারা খানিকটা শঙ্কিত। তো এই আজকে কিন্তু আমরা সকালে দেখেছি যে অল্প পরিসরে কিছু দোকান খুলেছে, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, এরই মধ্যে অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। আরো বেলা বাড়ার সাথে সাথে আরো ব্যবসা প্রতিষ্ঠান খোলা হবে এবং জনজীবন স্বাভাবিক হবে, এমনটাই এখানকার মানুষেরা বলছেন। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে রাস্তায় লোকজন চলাচল বেড়েছে এবং যারা কর্মজীবী মানুষ তারাও কাজে বেরিয়েছেন এবং স্কুল কলেজে যারা শিক্ষার্থী এতদিন আতঙ্কে স্কুলে আসতে পারেনি তারাও কিন্তু স্কুলে এসেছে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সর্বশেষ। সিটি কর্পোরেশনের বিভিন্ন দফতরে অনিয়ম দুর্নীতি ঠেকাতে নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন। সবচেয়ে বেশি অনিয়মের অভিযোগ প্রকৌশল, সার্ভে, প্ল্যান, ট্রেড লাইসেন্স ও বাজার শাখায়। এরই মধ্যে বিভিন্ন দফতরের 18 কর্মকর্তা কর্মচারীকে তলব করেছে দুদক। তথ্য উপাত্ত চাওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই, সাবেক মেয়র খোকন সেরনিয়াবাত, আবুল হাসনাত আবদুল্লাহ ও সাদিক আবদুল্লাহর। সুজয় দাসের তোলা ছবিতে বিস্তারিত অপূর্ব রিপোর্টে। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় নতুন ভবন নির্মাণে প্ল্যান পাশে ভোগান্তি আর লেনদেনের অভিযোগ পুরানো। ট্রেড লাইসেন্স কিংবা স্টল বরাদ্দে ঘুষ বাণিজ্য, স্বজনপ্রীতিতে নিয়োগের অভিযোগও বিস্তর। প্রকৌশল, সার্ভে, প্ল্যান, ট্রেড লাইসেন্স ও বাজার শাখায় অভিযোগের মাত্রা প্রকট, যা তদন্তে এবার মাঠে নেমেছে দুদক। দুদকের এক চিঠিতে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খোকন সেরনিয়াবাত ও সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে ওঠা অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে। চাওয়া হয়েছে আবুল হাসনাত আবদুল্লাহরও নানা তথ্য উপাত্ত। হাসনাত ও খোকন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং সাদিক ফুফাতো ভাইয়ের ছেলে। দুদকের চিঠিতে 2022 সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার ব্যানার তৈরিতে 13 লাখ টাকা ব্যয়ের তথ্য, সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের ফেসবুক পেজ বুস্টিংয়ে 1,58,000 টাকা এবং তার বাসায় ল্যাপটপ, ড্রোন, ক্যামেরা ও মনিটর সহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের জন্য প্রায় 50 লাখ টাকা ব্যয়ের কাগজপত্র চাওয়া হয়েছে। তলব করা হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়ুন কবির, উপসহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, এইচ.এম. কামাল, স্থপতি সাইদুর রহমান, বাজার কর্মকর্তা নুরুল ইসলাম ও হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান সহ অন্তত 10 কর্মকর্তাকে। তালিকায় আরও রয়েছেন 7 জন কর্মচারী, যাদের কারো কারো কাছে চাওয়া হয়েছে স্থাবর সম্পদের হিসাব। যে ধরনের তথ্যগুলো চেয়েছে সেখানে আসলে আমাদের শাখার কেউ দুর্নীতির সাথে যুক্ত না। তারপরও যদি আসলে তাদের কোনো ইন ডিটেল ফার্দার কোনো তথ্য প্রয়োজন হয়, আমরা সেই দিকে আসলে সর্বোচ্চ সহযোগিতা করব। বিভিন্ন বেআইনি কাজ করার জন্য আমাদের নির্দেশনা দেয় আমাকে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি তার নির্দেশনা পালন করিনি। তার প্রেক্ষিতে ব্যক্তিগত আক্রোশে
সে আমাকে চাকরিচ্যুত করেন। একটি উড়ো চিঠির ভিত্তিতে দুদক এই ধরনের একটি কাজ করেছে, কারণ এমন কিছু নাম আছে যে তারা একেবারে ক্লিন ইমেজের একজন মানুষ। তথ্য সরবরাহ করে দুদককে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন নগর ভবনের প্রধান নির্বাহী। আর টিআইবির দাবি স্বচ্ছতা আসুক বরিশাল সিটি কর্পোরেশনে। 18 জন কর্মচারী তাদের নাম ঠিকানাগুলো চেয়েছে, আগের যে বিভিন্ন তথ্যগুলো চাইছে আমরা নিয়মিত সংগ্রহ করছি, যেটা পাচ্ছি সাথে সাথে আমরা দুদককে দিয়ে দিই। তো সরকারের কাছে আমাদের প্রত্যাশা এই ধরনের অপকর্ম দুর্নীতি যারা করে থাকে তাদের বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তারা শাস্তির যোগ্য। তবে এসব বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি দুদকের বরিশাল জেলা কার্যালয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। আদায়ের ব্যর্থতা ঢাকতেই দীর্ঘদিন ধরে সুদের হার বাড়িয়ে রেখেছে ব্যাংকগুলো, যা বাধা হয়ে আছে ব্যবসা সম্প্রসারণের পথে। এমন অভিযোগ ব্যবসায়ীদের। বিভিন্নভাবে হিডেন চার্জ গ্রাহকের ঘাড়ে চাপিয়ে দেয়াকে জালিয়াতি হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ বাড়াতে খেলাপি ঋণ আদায়ে দরকার চলমান সংস্কারের দৃশ্যমান অগ্রগতি। সাইফুল ইসলামের রিপোর্ট। ব্যাংক ঋণে সুদ হার নির্ধারণে 6-9 সীমা তুলে দিয়ে 2023 সালে জুলাই থেকে কার্যকর করা হয়েছে 6 মান্থস মুভিং অ্যাভারেজ রেট অফ ট্রেজারি বিল বা ট্রেজারি পদ্ধতি। এতে দীর্ঘদিন ঋণের বিপরীতে 15% পর্যন্ত সুদ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাব, গেল মার্চে ব্যাংক খাতের খেলাপি ঋণ দাঁড়িয়েছে 4,20,335 কোটি টাকায়। 3 মাসে বেড়েছে 74,570 কোটি টাকা। 61 ব্যাংকের মোট খেলাপি ঋণের মধ্যে মাত্র 10 ব্যাংকে হয়েছে 3,28,000 কোটি টাকা। এই লাগামহীন খেলাপির জেরে টানতেই গ্রাহকের উপর উচ্চ সুদ হার চাপিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ী নেতাদের। বাংলাদেশ ব্যাংকের তখন অডিট হয় নাই, ওই ব্যাংকের কর্মকর্তারা ছিল না, তাদের অডিট ডিপার্টমেন্ট ছিল না। এদের দায় কেন আপনি গ্রাহকের উপর চাপাচ্ছেন? নন পারফর্মিং লোনের দায়গুলো আপনি সুদ হার বাড়িয়ে দিয়ে ভালো গ্রাহকের উপরে চাপাচ্ছেন, এটা তো কখনোই কাঙ্ক্ষিত নয়। বাংলাদেশ ব্যাংক বলছে, কয়েকটি ব্যাংক হিডেন চার্জের নামে ব্যবসায়ীদের উপর উচ্চ সুদ হার চাপাচ্ছে, যা জালিয়াতির শামিল। এ অবস্থায় গ্রাহকের প্রতিটি কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখার তাগিদ কেন্দ্রীয় ব্যাংকের। ব্যাংক অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু হিডেন চার্জ আরোপ করে, যেগুলো অসময় ডিসক্লোজ থাকে না। এগুলো কিন্তু আবার এটা অযাচিতভাবে ব্যবসায়ীদের উপর এটা পড়ে। আর সুদ হার তো ডেসক্রাইব করা আছে, অতএব ইচ্ছা করলে আমি একজন খেলাপি হয়েছে তার সুদ তো আমি আরেকজনের কাছ থেকে আদায় করতে, এটা একটা এটা যদি করেও থাকে এটা একটা জালিয়াতি বলবো। খেলাপি ঋণ বাড়তে থাকাতেই সংকোচনমুখী মুদ্রানীতি থেকে বের হতে পারছে না ব্যাংক খাত, এমন যুক্তি তুলে ধরে অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে দরকার খেলাপিদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপের অগ্রগতি। যারা নতুন করে লোন নিতে চাচ্ছেন তাদের উপরে অতিরিক্ত সুদের যে বোঝা, এটার কারণটা হচ্ছে কিন্তু প্রথমত যে মনিটারি পলিসিটা নেওয়া হয়েছে, যেহেতু খেলাপি ঋণের সংখ্যা মাত্র অনেক বেশি, এটাও কিন্তু ওই সুদের হারটাকে হয়তো বেশ লম্বা সময়ের জন্য বাংলাদেশ হয়তো খানিকটা উপরের দিকে রাখবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, খেলাপি ঋণের বোঝা টানা শীর্ষ 10 ব্যাংকের তালিকায় রয়েছে রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংক এবং বেসরকারি 6টি ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিনের হতাশা কাটিয়ে পটুয়াখালীর উপকূলে ধরা পড়ছে কাঙ্ক্ষিত ইলিশ। তবে সরবরাহ বাড়লেও বাজারে কমেনি দাম। বিস্তারিত জানাতে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন, যাচ্ছি তার কাছে। দীর্ঘ প্রতীক্ষার পর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ, আর কর্মচাঞ্চল্যতা ফিরেছে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে। এই মুহূর্তে আমি রয়েছে পটুয়াখালীর বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র আলিপুরে চিরচেনা সেই রূপ কিন্তু ফিরেছে এবং আমরা দেখতে পাচ্ছি ক্রেতা বিক্রেতার হাকডাকে সরগরম হয়ে উঠেছে এই মৎস্য অবতরণ কেন্দ্রটি। মূলত বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পেয়েছিলাম বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সমুদ্রে মাছ শিকারে যেতে পারেনি, যার কারণে কিন্তু এই মৎস্য অবতরণ কেন্দ্রটি একেবারে নীরব নিস্তব্ধ ছিল। এর আগে আমরা দেখেছি 58 দিনের নিষেধাজ্ঞা ছিল, যার ফলে এখানে কিন্তু একেবারেই শুনশান নীরবতা ছিল। তো এর পরে দীর্ঘদিন কিন্তু একটা হতাশার মধ্যে ছিল জেলেরা, সেই হতাশা কাটিয়ে এবার কিন্তু মৎস্য অবতরণ কেন্দ্র সরগরম হয়ে উঠেছে। জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ধরা পড়ায় জেলেদের চোখে মুখেও কিন্তু এখন খুশি দেখা যাচ্ছে, তাদের হতাশা কেটে গেছে। তারা বলছেন যে যেভাবে রূপালী ইলিশ এখন সমুদ্রে ধরা পড়ছে, এই ধারা অব্যাহত থাকলে তাদের পেছনের যে ক্ষতি, সে ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন তারা। এবং আমরা
এখানে মৎস্য অবতরণ কেন্দ্রে যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন ইলিশের সরবরাহ বাড়লেও এখনো পর্যন্ত দাম কমেনি, যার কারণে পাইকারি বাজারে দাম না কমায় খুচরা যে বাজার সেখানেও কিন্তু ইলিশের দাম চড়া রয়ে গেছে। আমরা এখানে দেখতে পেয়েছি যে পাইকারি বাজার, এখানে ইলিশের প্রতিমন ইলিশ মাঝারি সাইজের, যেটি 800 থেকে 900 গ্রাম, সেই ইলিশের মন পড়ে 60 থেকে 65 হাজার। আর যেগুলো বড় সাইজের ইলিশ অর্থাৎ 1 কেজির উপরে, সেই ইলিশের প্রতিমন ইলিশের দাম পড়ে 90 থেকে 95 হাজার। তো এভাবে ইলিশের যে দাম চলছে তাতে কিন্তু ইলিশের সরবরাহ বাড়লেও বলা চলে যে ইলিশের দাম কিন্তু কমেনি। তো আমরা সেটি কিন্তু দেখেছি। আর মৎস্য অবতরণ কেন্দ্রের যে এখন যে পরিস্থিতি যেভাবে চলছে, তাতে করে ধারা যদি অব্যাহত থাকে, ইলিশের যে সরবরাহ চলছে তা যদি অব্যাহত থাকে, তাতে করে আগামী দিনে ইলিশের দাম কমতে পারে সেই প্রত্যাশা করছেন মৎস্য ব্যবসায়ীরা। তো তারা কিন্তু আমাদেরকে সেটি জানাচ্ছিলেন এবং জেলেরা বলছেন যে তাদের জালে যেভাবে ইলিশ ধরা পড়ছে, এভাবে ইলিশ ধরা পড়লে তারা তাদের ক্ষতি পুষিয়ে ওঠার পাশাপাশি তারা স্বাবলম্বী হতে পারবেন। তো এতটুকুই ছিল পটুয়াখালীর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমার কাছে সবশেষ খবর। আষাঢ়ের বর্ষা যেন রোদ বাদলের এক জটিল খেলা। একদিকে আকাশে মেঘের ছায়া, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের বাস্তব চিত্র। আবহাওয়ার এই বৈচিত্র্য নিয়ে সতর্ক করছেন আবহাওয়াবিদ ও পরিবেশ বিশেষজ্ঞরা। একসময় যেখানে আষাঢ় মানেই ছিল গগন ভরা মেঘের ঘনঘটা, আজ সেখানে রোদে পুড়ে যাচ্ছে দুপুরবেলা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষাকাল হারাচ্ছে তার চেনা ছন্দ। আগামী 23 জুলাই পর্যন্ত আকাশে থাকবে মেঘের আনাগোনা। 24 জুলাই থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 21 জুলাই এবং 22 জুলাই এই দুই দিন বৃষ্টিপাত দেশে কিছুটা কম থাকবে। এরপর 23 জুলাই থেকে কিছুটা বাড়বে, তবে 24 জুলাই থেকে সেটা আরও বাড়বে, কারণ 24 জুলাই উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা পরবর্তীতে নিম্নচাপে রূপ নিতে পারে। পরিবেশবিদরা বলছেন বর্ষাকালের আর্দ্রতা যেমন কৃষিকাজে উপকারী, তেমনি এর পার্শ্ব প্রতিক্রিয়াও কম নয়। বাতাসে আর্দ্রতার তারতম্যের কারণে জনস্বাস্থ্য পড়ছে ঝুঁকিতে। যদি আমরা আর্দ্রতার বিষয়টি সরাসরি জনস্বাস্থ্যের সাথে বিবেচনা করি, তাহলে এই আর্দ্রতা মানুষকে এক ধরনের অস্বস্তিকর অবস্থায় নিয়ে যায় এবং এখন আর্দ্রতার যে টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি এটি স্বাভাবিক না। এই স্বাভাবিক না থাকার পিছনে আমাদের জলাভূমির পরিমাণ কমে যাওয়া এবং আমাদের সবুজের পরিমাণ কমে যাওয়া, এগুলো গত 20 বছরে প্রায় অর্ধেকে নেমে এসেছে। মাত্র 2 দশকে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাওয়া, এটা আমাদের তাপমাত্রা এবং আর্দ্রতার উপরে প্রভাব ফেলছে। আষাঢ়ের আকাশ এখন আর শুধু স্বস্তির বৃষ্টি আনে না, দেয় জলবায়ু সংকটের বার্তাও। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। আলুখেকোদের দৌরাত্ম্য বেড়েই চলছে পদ্মার বুকে। নদীর দুই কূলে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। শুধু দুর্বল বেড়িবাঁধই নয়, নদী ভাঙনের অন্যতম কারণও এই অপরিকল্পিত বালু উত্তোলন। পদ্মাপাড়ের মানুষেরা বলছেন, এখনই বালু লুট বন্ধ করা না গেলে একদিকে যেমন সহায় সম্বল হারাবে হাজারো মানুষ, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হবে নদী পাড়ের প্রাণ প্রকৃতি। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন। এক কুল ভাঙা অন্য কুল গড়া এই তো নদীর ধর্ম। কিন্তু যখন এই স্বাভাবিক নিয়মের পেছনে যুক্ত হয় কিছু মানুষের অর্থলোভ, তখন কোনো না কোনো জনপদে সৃষ্টি হয় ক্ষোভ, বেদনা। এর জলযন্ত্র সাক্ষী পদ্মার মাঝিরকান্দির পাইনপাড়া চর। শরীয়তপুরের জাজিরা ও মুন্সিগঞ্জের শিমুলিয়ার মাঝখানে অবস্থিত এই চরে একসময় ছিল লাখো মানুষের বসতবাড়ি, সবই এখন স্মৃতি। গত কয়েক বছর পদ্মার প্রবল ভাঙনে 2000 পরিবার হারিয়েছে তাদের ভিটেমাটি ও ফসলি জমি। এখন তারা মানবেতর জীবন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। আমরা এই আশ্রয় নিয়েছি, আমরা ওখানে 200 বাড়ি করে আমরা আসি। আমরা কিস্তি উড়িয়া বাড়িঘর ভেঙে কোনো উড়েছি, কিস্তি শোধ নেই, আমরা কই যাওয়ার জায়গাও নেই, আমাদের কিছু নেই। ভুক্তভোগীদের অভিযোগ, প্রাকৃতিক ভাঙনের পাশাপাশি বড় কারণ ছিল অবৈধ বালু উত্তোলন। বহু বছর ধরে সরকারি ছত্রছায়ায় একাধিক চক্র চরের বালু উত্তোলন করে নিয়েছে তাদের সর্বস্ব। নানা দেন দরবার সালিশ করে মেলেনি সমাধান। এই চর মনে করেন আমরা বছর থেকে আমরা নিজের জায়গা জমি চাষ করে খাইতাম, ভালো বাঁচতাম।
এরপর অবৈধ কিছু বেশ কিছু ডেজারের মাটি কাটতে আমাদের ভাঙ্গিয়া আমরা ওটার প্রতিহত করতে গেছিলাম, আমাকে পুরো হামলা আসলো, হামলা আসিয়া আমাকে জরিমানা করলো 50,000 টাকা। ডেজার আছে 200 আন্দার রাত আমরা ফিরে গেছি, কার ডেজার নাম জানি না বা চিনিও না, রাতে কেউ দেখা যায় না, যে উঠছি লুচির পকেটে মানে পড়ে গেছি, মানে ভাঙার পর রাজীব ফকির আমার এই গাড়ির সামনে থেকে কারেন্টের পাড়ার উপকূল থেকে আমার ধরে নিয়েছে। অভিযোগ, স্থানীয় চেয়ারম্যানের ছত্রছায়ায় বালু খেকোরা দিনের পর দিন দেদারসে বালু কেটে বিক্রি করে আসছে। শুকনো মৌসুমে বালু কাটলেও এর ফল ভুগতে হচ্ছে ভরা বর্ষায়। নদীর গতিপথ পাল্টে তৈরি হয়েছে নতুন ভাঙনের হুমকি। চলতি বর্ষা মৌসুমে কয়েক দফা ভাঙনে পদ্মা সেতুর পূর্ব পাশের প্রায় 500 মিটার বাঁধ চলে গেছে নদীগর্ভে। ভিটেমাটি হারিয়েছেন আরও বেশ কিছু পরিবার, আতঙ্কে আছেন শতাধিক পরিবার। বালি কাটলে যে কত টাকা, এই টাকার সহ্য করতে নেই, ওরা বালিগুনি কাটছে, অগো জায়গা ভাঙিয়ে নিয়ে গেছে। গভীর রাতে এলাকার যারা প্রতাপশালী লোক এরা মাটি ব্যস্ত, মাটি বেচার কারণ এটাই মূল কারণ। মাটি না বেচলে মনে হয় যেন এখন এটা ভরাট হয়ে যেত। তবে এসব অভিযোগ শুনতে চান না স্থানীয় চেয়ারম্যান। তিনি অবৈধ বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করেছেন। এই বিষয়টা সত্য না। ড্রেজিং করে যে বালু উত্তোলন করে এই বালুতে এই নদী এই যে নদীর ভাঙার এটার কিছুই না, না এখানে কোনো অবৈধভাবে বালু বিক্রি হয় না। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে সাময়িক রক্ষা ব্যবস্থা নেওয়া হলেও অপরিকল্পিত নদী শাসন ও বালু উত্তোলন নদীর আগ্রাসন বাড়িয়ে তুলছে। অভিযানে গিয়ে বালু খেকোদের হামলার শিকারের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা অবৈধ ড্রেজার বা বালু উত্তোলন করে তারা তার শুধু লাভের স্বার্থটা দেখেই তার যেখান থেকে করলে খরচ কম হয় সে তার ওই পয়েন্ট অফ ভিউ থেকে কাজটা করে, বাট সেটার কারণে ডেফিনেটলি হচ্ছে তার পাড়ের উপরে একটা প্রভাব অবশ্যই পড়বে। ইতিপূর্বে এমন ঘটনা ঘটেছে যে ওখানে ম্যাজিস্ট্রেট মাটি কাটা যে দস্যুদেরকে নিরস্ত করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছে। পদ্মার ভয়াল ভাঙন ঠেকাতে প্রয়োজন অবৈধ বালু উত্তোলনের কঠোর নিয়ন্ত্রণ আর ভিটেমাটি হারানো মানুষের জন্য বাস্তব ভিত্তিক পুনর্বাসন। না হলে সময়ের সঙ্গে ধ্বংস হবে আরো জনপদ, ভিটেহারা হবে আরো হাজারো পরিবার। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, শরীয়ত। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। গেল 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 115 জন ফিলিস্তিনি, পাশাপাশি আহত হয়েছেন 2 শতাধিক মানুষ। ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর অভিযোগ, ক্ষুধা, পিপাসা আর অবরোধকে গণহত্যার অস্ত্র বানিয়েছে ইসরায়েল। হামলার ভয়ের পাশাপাশি খাদ্য সংগ্রহের লড়াই, প্রতিনিয়তই নিজেদের জীবন বাঁচানোর পরীক্ষায় গাজাবাসী। স্থানীয় সময় রোববার উপত্যকাটির দেইর আল বালা, খান ইউনিস সহ বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বহু ফিলিস্তিনি। হামাস, ইসলামিক জিহাদ সহ কয়েকটি গোষ্ঠী এক যৌথ বিবৃতিতে অভিযোগ করে, ক্ষুধা, বোমা হামলা আর অবরোধের মাধ্যমে পরিকল্পিত গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের মদত এবং ইউরোপের নিরাপত্তায় চলা এই মানবিক বিপর্যয় যুদ্ধাপরাধের শামিল। তারা গাজার এমন পরিস্থিতির জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পাশাপাশি দোষারোপ করে যুক্তরাষ্ট্রকেও। এদিকে গাজার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে জাতিসংঘ সংস্থা প্রধান ফিলিপ লাজারিনি বলেন, গাজায় ক্ষুধা মানুষের তৈরি বিপর্যয়। সীমান্তে 3 মাসের খাদ্য মজুদ থাকলেও গত মার্চ থেকে গাজায় ঢুকতে দেয়া হয়নি এক ছিটে ফোঁটাও। তার ভাষায়, রাজনৈতিক সদিচ্ছার অভাবই এই মানবিক সংকটের মূল কারণ। গাজার স্বাস্থ্যকর্মীরা বলেন, জ্বালানির অভাবে এরই মধ্যে বহু হাসপাতাল বন্ধ হয়ে গেছে। সংকট আরও ভয়াবহ রূপ নিতে চলেছে বলে সতর্ক করছেন চিকিৎসকরা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার তার কার্যালয় জানায়, অন্ত্রের প্রদাহ ও পানির শূন্যতায় ভুগছেন 75 বছর বয়সী এই নেতা। নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শারীরিক অবস্থা বিবেচনায় আগামী 3 দিন বাসায় বিশ্রামে থাকবেন নেতানিয়াহু। সেখান থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। এর আগে 2023 সালে হার্টে পেসমেকার বসানো হয় নেতানিয়াহুর। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের অঘোষিত ফাইনালে শক্তিশালী নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। হিমালয় কন্যাদের বিপক্ষে ড্র করলেই শিরোপা উঠবে লাল সবুজের হাতে। মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে পা ফসকালেই ট্রফি হাতছাড়া হতে পারে স্বাগতিকদের। এই ম্যাচ জিততে মরিয়া নেপালও। শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশ দলের সামনে। টানা 5 জয়ে রীতিমতো উঠছে লাল সবুজ বাহিনী। এবার শুধু একটা ম্যাচের অপেক্ষা, তারপরেই শিরোপা উল্লাসে মেতে উঠবে বাংলাদেশ দল।
দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর এক দ্বৈরথ বাংলাদেশ বনাম নেপাল। মূল সাফ কিংবা বয়সভিত্তিক সাফ যে কোনো টুর্নামেন্টে এই দ্বৈরথ উত্তাপ ছড়ায় মাঠে। এবার আরও একটা শিরোপার লড়াইয়ে এই দু দলের মুখোমুখি অবস্থান, যেখানে বাংলাদেশের সামনে আছে একটা সমীকরণ। শক্তিশালী নেপালের বিপক্ষে জিততেই হবে লাল সবুজকে, যদিও ড্র করলেই সুযোগ থাকছে শিরোপা উঁচিয়ে ধরার। আর এ ম্যাচে বাংলাদেশ হেরে গেলে 15 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে যাবে নেপাল, আর ট্রফি জিতে নেবে হিমালয় কন্যারা। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত নেপালের বিপক্ষে একটি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ, যে ম্যাচে 3-2 ব্যবধানে জয় পায় লাল সবুজ। আসরের সবকটি ম্যাচে দাপটের সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়লেও নেপালের বিপক্ষে সেই ম্যাচে জিততে খানিক বেগ পোহাতে হয় লাল সবুজ বাহিনীকে। হাড্ডাহাড্ডি লড়াই করে হিমালয় কন্যারাও। 87 মিনিট পর্যন্ত 2-2 গোলের ড্র থাকে ম্যাচের স্কোর লাইন। অতিরিক্ত সময়ে তৃষ্ণা রানীর গোলে জয় নিশ্চিত করে বাটলারের দল। এবার শিরোপা নির্ধারণী ম্যাচে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য, কেননা আসরে মাত্র একটা ম্যাচ হেরেছে নেপাল, যেখানে টুর্নামেন্ট জুড়ে 30টি গোল করার বিপরীতে মাত্র 4 গোল হজম করেছে হিমালয়ের দেশটি। সাফের ব্যস্ত সূচির কারণে অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ দল, তবে হোটেলে রিকভারি সেকশনে জিম, সুইমিং আর স্ট্রেচিং করে প্রস্তুতি সেরে নিয়েছে বাটলার বাহিনী। সঙ্গে ভিডিও অ্যানালাইসিস ও টিম মিটিংয়ের মাধ্যমে নিজেদের পরিকল্পনাও সেরে নিয়েছে লাল সবুজ বাহিনী। তবে নেপালকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। ঘরের মাঠে শিরোপা ধরে রাখার সুযোগ হাতছাড়া করতে চাইবে না বাটলারের দল। গুরুতর কোনো ইনজুরি না থাকায় স্বস্তিতেই আছে লাল সবুজ বাহিনী। অভিজ্ঞ আফিদা, স্বপ্না, উমেহলাদের সঙ্গে আছেন তরুণ তৃষ্ণা, মুনকি, পূজা, শান্তিমার্ডিরা। এই ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন আসর জুড়ে দারুণ পারফর্ম করা সাগরিকা। নেপাল কঠিন প্রতিপক্ষ হলেও জয়ের ধারা অব্যাহত রেখেই শিরোপা উল্লাসে মাততে চায় বাংলাদেশ দল। প্রতিপক্ষকে সমীহ করছে লাল সবুজ। সবাই দলের সুস্থ আছে। ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ নেপাল বাংলাদেশ ইন্ডিয়া মানে উত্তেজনা টান থাকে ম্যাচগুলোতে। আশা করছি যেভাবে ভালোটা দিয়ে শুরু করেছি শেষটাও ওভাবে ভালো করব। নেপালকে নিয়ে পরিকল্পনা টোটালি হচ্ছে হেড কোচের, এটা ফলো আপে আছে টেকনিক্যাল দিকগুলো দিয়ে। এর আগে আবহাওয়ার কারণে বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে ম্যাচ আয়োজন করা হলেও শিরোপা নির্ধারণী ম্যাচ মাঠে গড়াবে কিংসের মূল গ্রাউন্ডে। তাজিন খন্দকার, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনীতির মাঠে মতানৈক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা বিএনপি নেতাদের। ভিন্ন মতের সব দলকে নিয়ে হবে রেইনবো স্টেট, ফেব্রুয়ারিতেই ভোটের আশা। সত্য উন্মোচন করায় বাধার মুখে পড়লেও তারুণ্যের শক্তি এনসিপিকে থামানো যাবে না, হুঁশিয়ারি নেতাদের। সুষ্ঠু নির্বাচনের জন্য বিচার ও সংস্কারের দাবি। এবং ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনে একমত রাজনৈতিক দলগুলো। সাংঘর্ষিক সিদ্ধান্ত বলে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আইনজীবীদের। আইনি চ্যালেঞ্জের মুখে পড়ার শঙ্কা। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়ের।